নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বেদ জ্ঞান আয়ুর্বেদের এই অনুষ্ঠান। আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন, সময় নষ্ট করব না। আজকে আমরা যে বিষয় নিয়ে আজকে এই অনুষ্ঠানে আলোচনা করব সে সম্পর্কে যদি আমাকে বলতে বলা হয় তাহলে আমি বলবো যে এই সমস্যা বা এই ধরনের সমস্যা বাঙালিদের মধ্যেই বোধহয় সবচেয়ে বেশি। তার কারণ বাঙালি খেতে ভালোবাসে। কেউ একজন একটা সময় আমাকে বলছিলেন যে অদ্ভুতভাবে আমরা পেটটাকে পেট না ভেবে আমরা ডাস্টবিন বানিয়ে ফেলেছি। মানে আমরা সব খাই, এটা খাই, ওটা খাই, সেটা খাই, সব খাই, কিন্তু কোন খাওয়াটা অ্যাকচুয়ালি আমার পক্ষে উচিত আর কোন খাওয়াটা আমার পক্ষে উচিত নয় আমরা না বুঝেই খাই। কখনো কখনো আবার বুঝেও নিজেকে বোঝাই একবার খেয়ে নে, তাতে আর কিছু যায় আসবে না। কিন্তু এইভাবে একবার বারবার হতে থাকে এবং তারপর যে সমস্যাটা তৈরি হয় সেই সমস্যাটার কষ্টটা কিন্তু যার হয় তাকেই পোয়াতে হয়। আজকে আমরা এই ধরনের এমন একটা সমস্যা নিয়ে আলোচনা করব যেই সমস্যাটা আমার ধারণা 10 জন বাঙালির মধ্যে কম করে হলেও 5 কিংবা 6 জনের মধ্যে আছে। কী সেই সমস্যা? ছোট্ট করে বললে সেই সমস্যাটার নাম হচ্ছে IBS। সেটা কি বিস্তারিত যাব। অনেকে হয়তো এই সমস্যায় ভুগছেন কিন্তু জানেনই না যে আপনার এই ধরনের সমস্যা আছে। আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য হট সিটে আপনাদের সবার প্রিয় শ্রদ্ধেয় সেই মানুষটি উপস্থিত রয়েছেন যার জন্য আপনাদের অপেক্ষা থাকে, বেদজ্ঞান আয়ুর্বেদের প্রাণ পুরুষ তথা কর্ণধার ডক্টর সুলতান খান। স্যার, আপনাকে আরেকবার স্বাগত আমাদের। IBS এই বিষয়টা কি একটু প্রথমে জানতে চাই। IBS হচ্ছে আমাদের মানে ফুল ফর্মটা হচ্ছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম। বেসিক্যালি এটা এমন একটা সমস্যা যেখানে পেশেন্ট বুঝতেই পারে না যে তার ডাইজেশনটা একটুটা ডিস্টার্ব কেন হয়ে গেছে, বা তার খাওয়ার পরেই ইমিডিয়েটলি বাথরুম যাওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যায়। সে খাওয়া দাওয়া করছে কিন্তু খাবারটা ঠিকঠাক ডাইজেস্ট হচ্ছে না, না হওয়ার জন্য উনি বাথরুমে বারবার কল পাচ্ছেন, বাথরুমে যাওয়ার পর বাথরুমও হচ্ছে না। যে উনি ভাবছেন যে আমার বাথরুম হবে বা আমি ঠিকঠাক আমার স্টুল ক্লিয়ার হবে, কিন্তু ক্লিয়ার হচ্ছে না। সারাদিনে ওনাকে কমপক্ষে 10-15 বার কিন্তু বারবার তাকে বাথরুমে দৌড়াতে হচ্ছে। এই জন্য নামই দেওয়া হয়েছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম। মানে অর্থাৎ আপনি যেটা বলতে চাইছেন যে পেটের সমস্যা এটা একটা, দ্বিতীয়ত হচ্ছে যে এই সমস্যার একটি লক্ষণ আপনি বলছেন যে আমি খাবো, খাওয়ার পরেই আমার পটি পাবে এবং আমি পটিতে দৌড়বো। পটি করার পর আমার কি মনে হবে যে না আমি আরাম পেলাম, নাকি মনে হচ্ছে আবার হবে এরকম একটা? রাইট, এটাই হবে যে বারবার ওনার কিন্তু এই কলটা উনি পাবেন। আচ্ছা, কোনো সময় ওনার কনস্টিপেটেড স্টুল পাস হবে, কোনো সময় ওনার লুজ স্টুল, যাকে ডায়রিয়া বলা হয় সেই রকম স্টুল পাস হবে। আচ্ছা, স্টিকি স্টুল থাকবে, স্টুল যেটা উনি মানে হাতে যখন লাগবে তখন দেখা যাবে স্টিকি স্টুল থাকবে, আম থাকবে। আচ্ছা। তো এই রোগটা এমন যে পেশেন্ট নিজে কনফিউজ হয়ে যায় যে এমন কী প্রবলেম হচ্ছে, একটু আগে তো আমি আমার স্টুলটা হার্ড ছিল, এখন একটু আবার দেখছি আমি আমার স্টুলটা পাতলা হয়ে গেছে কেন। মানে এইটাই কি এই রোগটার লক্ষণ, নাকি বাদে আরও অন্য লক্ষণও আছে? এটা হচ্ছে মেন লক্ষণ। আচ্ছা। তার সঙ্গে পেশেন্টের ব্লটিংয়ের প্রবলেম থাকবে, ইনডাইজেশনের প্রবলেম থাকবে, অ্যাক্সেস অ্যাসিডিটি গ্যাসের সমস্যা থাকবে পেশেন্টের। তারপর হচ্ছে লস অফ অ্যাপেটাইট, ঠিকঠাক পেশেন্টের খিদে থাকবে না, এইসব লক্ষণ থাকবে। কিন্তু সবথেকে মেন লক্ষণ থাকবে যে বারবার স্টুলের কল পাওয়া, বারবার বাথরুম যাওয়া, বারবার তার অন অ্যান্ড অফ কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া প্রবলেম থাকবে। এই ধরনের সমস্যা যাদের থাকবে, ধরুন এই যে বারবার যাওয়ার, তো এই মানুষটিকে নিয়ে কোথাও যাওয়াটাও তো একটা দুষ্কর হয়ে যাবে, বা মানুষটা কোথাও যেতে গেলেও তো মানুষটা বিপদে পড়বে যে আমি একবার বেরোবো আবার এসে ঢুকে যাবো, আবার বেরোবো আবার এসে ঢুকে যাবো। রাইট, এই মানুষের সোশ্যাল লাইফটা খুব ডিস্টার্ব হয়ে যায় না। উনি ঠিকঠাক মানে অফিসে যাওয়া বা কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, কেন কি তার যেখানে যাবে তার কিন্তু সবসময় মাথা কিন্তু থাকবে যে বাথরুমটা ফাঁকা আছে কি না। কেন কি সে যখনই খাওয়া দাওয়া করবে তার কিন্তু আলটিমেটলি সে বাথরুম দিকে দৌড়াবে। তো সেই জন্য তার কিন্তু সোশ্যাল লাইফ থেকে সে অনেক ডিস্টেন্স মেনটেন করবে। যেটা আপনি বললেন ঠিকই বলেছেন যে সে কিন্তু কোথাও যাওয়ার তাড়াতাড়ি রেডি হবে না। মানে সে, আচ্ছা, এটার সাথে কি কোনো মনের সমস্যা বা মনের সম্পর্ক আছে? এখানে একটা সম্পর্ক রয়েছে যে আমরা একটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে ব্রেন অ্যান্ড গাট অ্যাক্সিস। ব্রেন অ্যান্ড গাট একটা রিলেশন আছে আমাদের। যেমন ব্রেন আমাদের একটা রয়েছে, সেকেন্ড ব্রেন আমার কিন্তু স্টমাক রয়েছে, ইন্টেস্টাইন রয়েছে, আমাদের জিআই সিস্টেম রয়েছে আমাদের।
তো এই একটা কানেকশন আমাদের কিন্তু যখন ভালো থাকে তাহলে আমাদের কিন্তু প্রপারলি আমরা খাওয়া দাওয়া করি, আমাদের পেট পরিষ্কার হয়, সিস্টেমটা আমাদের খুব সুন্দরভাবে চলে। কিন্তু এটাই যখন অনেকটা যখন একটু ডিস্টার্ব হয়ে যায় তখন আমরা আইবিএস পেশেন্টদেরকে দেখি এই প্রবলেমটা খুব বেশি হয়। আচ্ছা, কেন কি ব্রেন আমাদের সিগন্যাল যেমন মানে ডু সাইডই কাজ করে। ব্রেন যেরকম সিগন্যাল পাঠায় আমাদের পেটকে, সেরকমই সিগন্যাল আমাদের পেট কিন্তু ব্রেনকে পাঠায়। মানে কাজকর্ম কেমন চলছে বা কেমন হচ্ছে এই কিন্তু দু সাইড দিকে কিন্তু কাজ হয়। এটাই যখন ডিস্টার্ব হয় তো আইবিএস পেশেন্টদের কিন্তু প্রচুর সমস্যা, যেমন স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি হলে তার কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু প্রচুর ট্রিগার করে যায়। টেনশন হলে কোনো এমন কিছু খবর পেলে সে কিন্তু বাথরুমের দিকে দৌড়াবে। তো এই জন্য এই ব্রেন অ্যান্ড গাট যে রিলেশনটা রয়েছে এটা ডিস্টার্ব হলে আইবিএস প্রবলেমটা আর বেশি প্রবলেমটা হয়। আমি আসছি এখানটায় আবার যে ব্রেনের সঙ্গে বা মনের সঙ্গে যে সম্পর্কটা সেটাকে কিভাবে দূর করা যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ধরুন এটা তো একদিনে আমার এই সমস্যা হবে না, এই সমস্যাটা হওয়ার পেছনের কারণটা কি? এটা সবথেকে বড় জিনিস সেই জন্য আয়ুর্বেদ বলে দিয়েছে, যেটা হচ্ছে জেটারাগ্নি। হ্যাঁ, জেটারাগ্নি আচ্ছা। আমাদের যে ডাইজেস্টিভ ফায়ার রয়েছে আয়ুর্বেদে যে তাকে বলা হয় জেটারাগ্নি। এই জেটারাগ্নিটা যখন স্লো ডাউন হয়ে যায়, আমরা যখন কোনো খাবার খাই সেই খাবারটা কিন্তু প্রপারলি ডাইজেস্ট হয় আচ্ছা, ডাইজেস্ট হবে, ডাইজেস্ট হওয়ার পর ফরওয়ার্ড হবে, আগে দিকে যাবে, তারপর আগে যা প্রসেসগুলো হবে সেটা হবে, তারপর এন্ড প্রোডাক্ট আমার তৈরি হবে, সেটা পেট আমাদের পরিষ্কার হবে। এটা একটা প্রসেস রয়েছে। কিন্তু আমি যখন খাবার খেলাম আর আমার জেটারাগ্নি প্রপার ফাংশন করছে না, সেই খাবার কিন্তু সেখানেই থেকে গেল, সেই খাবারটা কিন্তু ডাইজেস্টই হলো না, ডাইজেস্টই হলো। এখান থেকে কিন্তু আমার রোগটা স্টার্ট হলো। আচ্ছা, তাহলে প্রথমে তো আমার এটা সিমটম আসবে না যে আমার খেলাম, খাবার সাথে সাথে আমি বাথরুমে দৌড়াচ্ছি। ইট ইস নট এ ফার্স্ট সিমটম। তাহলে ফার্স্ট সিমটম কি হতে পারে যেখান থেকে আমি মনে হতে পারি যে এইটা আমার এবার ওই দিকে টার্ন করবে? আমাদের ডাইজেশন সিস্টেমটা, আচ্ছা, যখন আমাদের ডাইজেশন সিস্টেমটা ডিস্টার্ব হবে এখান থেকে কিন্তু আমার আস্তে আস্তে রোগটা বাড়বে। এই ডাইজেশন সিস্টেমটা ডিস্টার্ব হলে কি কি ধরনের সমস্যা আসতে পারে আসবো আলোচনায়। তার আগে একটি টেলিফোন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ নমস্কার, আমি কান্দি থেকে মুর্শিদাবাদ থেকে বলছি। কে বলছেন? পার্থ ঘোষ। হ্যাঁ, আমি পেশেন্ট পার্থ ঘোষ। পার্থ ঘোষ, আচ্ছা বলুন। আমি আমার পায়খানা একটু মানে সমস্যা হচ্ছে, মানে ওষুধ খেলে পায়খানা হচ্ছে আর ওষুধ না খেলে পায়খানা হচ্ছে না। আমার 2-3 দিন হচ্ছে, যে 2-3 দিন হচ্ছে, কিন্তু ওষুধের মাধ্যমে তো পায়খানা করাটা খারাপ। তা পেশাবও হচ্ছে, পেশাব একটু ফেনাও হচ্ছে। এটা কতদিনের সমস্যা আপনার? আমি বহরমপুরে ডাক্তারবাবুকে একবার দেখাবো, কোন জায়গায় বসে ডাক্তারবাবু বলে দিলে খুব ভালো। সেটা নয় হলো, এটা কতদিনের সমস্যা ডাক্তারবাবু জিজ্ঞাসা করছেন? আমার এটা আপনার এই পায়খানাটা মাস পায়ের। হ্যাঁ, পায়খানাটা মাস পায়ের আর তিনি নার্ভেসটা এখন বছর 3 ঠিক আছে। সুগার ফাস্টিং 110 আর খেয়ে দিয়ে সুগারটা 170 হয়, 60 হয়। আপনার বয়স কত? আমার বয়স এখন 58 হয়ে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন। আপনি হেল্পলাইন নাম্বার ফোন করুন। আমাদের বহরমপুরে কোন জায়গায় চেম্বার আছে সমস্ত ডিটেল পেয়ে যাবেন, টাইমটা, ডেটটা, সমস্ত জিনিস পেয়ে যাবেন। কিন্তু আপনি খুব ইম্পর্টেন্ট একটা টপিক তুললেন, সেটা হচ্ছে পেট পরিষ্কার। এইটা আজকে কিন্তু আমাদের অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখি যে প্রচুর মানুষ রয়েছে যারা কিন্তু ল্যাক্সিটির উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। ল্যাক্সিটি ব্র্যান্ড চেঞ্জ হচ্ছে কিন্তু প্রবলেমটা সলভ হচ্ছে না। কেন প্রবলেমটা হয়ে গেছে যে আমরা কিন্তু কোনোদিনই চিন্তা করি না বা কোনোদিনই আমরা এটা ভাবতে চাই না যে আমার এই প্রবলেমটা ন্যাচারালভাবে কীভাবে সলভ করা যাবে। কেন কি কনস্টিপেশন বা পেট পরিষ্কার করা এটা আমাদের কিন্তু লাইফস্টাইলটাকে চেঞ্জ করলে কিন্তু এই প্রবলেমটা আমরা অনেকটা ওভারকাম করতে পারি। কিন্তু প্রবলেমটা এই যে হয়ে যায় যে আমরা যখন মজা পেয়ে যাই যে একটা রাত্রেবেলা আমরা কিছু ল্যাক্সেটিভ খেলাম, সকালবেলা পেট পরিষ্কার হয়ে গেল, সো আমরা ভাবি যে না চলো আমার কাজটা তো হয়ে গেছে, আর দরকার নেই আমার। কিন্তু এই যে আপনি বললেন না খেলে আমার 3 দিন 4 দিন আমার পেট পরিষ্কার হচ্ছে না, আর পেট পরিষ্কার না হওয়ার জন্য আপনি এটাও বুঝতে পারছেন যে শরীরে কতটা কষ্ট হচ্ছে। কেন কি এটা তো আমাদের শরীরের জন্য ভালো নেই, আমাদের শরীরের জন্য কিন্তু এটা ওয়েস্ট প্রোডাক্ট, এটা আমাদের শরীর থেকে কিন্তু বেরিয়ে যাওয়া উচিত। স্বাভাবিক নিয়মে এটাকে সরলীকরণ বা এটাকে সমস্যাটা দূর করা যায়। ইয়েস, কেন যায় না? আপনি যে ল্যাক্সেটিভ খাচ্ছেন সেই ল্যাক্সেটিভ ভিতরে কী আছে? সেই ল্যাক্সেটিভ আলটিমেটলি এটা কেমন কী জিনিস আছে যেটা খেলে কিন্তু আপনার পায়খানা হয়ে যাচ্ছে? মানে এমন কিছু যেটা আমার সাধারণ বুদ্ধিতে যেটা স্টুলটাকে নরম করে দিচ্ছে বা স্মুথ করে দিচ্ছে বা স্মুথ রয়েছে, ফাইবার আছে,
এই জিনিসগুলোতেও আছে, এই জিনিসগুলোই তো আপনার পেটটাকে পরিষ্কার করে দিচ্ছে। তো আপনাকে সেই জায়গায় কিন্তু মানে ভালো করে জেনে নিতে হবে যে আমি এমন কী ধরনের খাওয়া দাওয়া করব, কী ধরনের আমি লাইফস্টাইল মেনটেন করব, কতটা জল ইনটেক আমার দরকার, কি যোগা প্রাণায়াম করলে তাহলে আমার এই প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে। একেবারেই ওই যে আমি বললাম যে আমরা সব খাই, কিন্তু কি খাই কি খাই না আমরা নিজেরাই জানি না আর কি, এবং যেটা খাওয়া উচিত না সেটা খেয়ে যাচ্ছি, আর যেটা খাওয়া উচিত সেটাই হয়তো খাচ্ছি না, যার ফলে এই ধরনের হয়। আপনি একটু আগে যেটা আমরা বলছিলাম যে হজমের সমস্যা, হজমের সমস্যা হলে কি করা যাবে, মানে হজমের সমস্যা হলে তো প্রথমত একটু অ্যাসিড বা অ্যাসিডিটি এই ধরনের কিছু সমস্যা আসবে। এই ক্ষেত্রেও আমরা দেখি মানুষকে টুকটাক করে বাতাসা খাওয়ার মতন অ্যান্টাসিড তারা খেয়ে নেন। এটা কতটা ক্ষতিকারক এবং এর থেকে বেরোবার রাস্তা আয়ুর্বেদে কি আছে? দেখুন, আপনি যেটা বললেন এই যে অ্যান্টাসিড খেয়ে নিলে, অ্যান্টাসিড খেলে কি হচ্ছে, আপনার অ্যাসিডিটি কমে যাচ্ছে, সিমটমসটা আপনার রিলিফ হয়ে গেল, কিন্তু আপনার যে জেটারাগ্নি ডিস্টার্ব আছে তার উপর কিন্তু আপনি কিছু করলেন না। তো ন্যাচুরালি আপনি কী করলেন, আপনি যে খাওয়াটা ডাইজেস্ট হয়নি তার উপরও আপনি আবার একটা মিল ফেলে দিলেন, দুপুরবেলা খাবার হজম হয়নি, বিকেলবেলা আপনি আবার একটা খাবার খেয়ে ফেললেন। তো প্রবলেমটা কোন জায়গায় হয়ে যাচ্ছে, আপনি আপনার অগ্নিকে আর আস্তে 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 কিন্তু স্লো ডাউন করে চলে যাচ্ছে। সেখান থেকে কিন্তু একটা সময় পর এই এমন একটা বড় রোগ আইবিএস মতন চলে আসে। আইবিএস কিন্তু খুব ক্রিটিক্যাল রোগ, সাধারণ রোগ নয় কিন্তু, না একদম, কেন কি এতটা বিরক্তকর রোগ, কমপ্লিকেটেড রোগ, কমপ্লিকেটেড মানে আপনি ভাবছেন যে স্টুলটা হার্ড হয়েছে তাহলে একটু ল্যাক্সেটিভ খেলে আমার স্টুল পাতলা হয়ে যাবে, আর তারপর হ্যাঁ যখন ডায়রিয়া হলো, ডায়রিয়া যখন হলো তখন আপনি কিছু অ্যান্টিবায়োটিক খেয়ে নিলেন যে ডায়রিয়াটা বন্ধ করে দিলাম। মানে আপনি এতটা মানে ফেসে যাবেন এই সমস্যার ভিতরে যে আপনি এখান থেকে বেরোতেই পারবেন না। আমি আপনাদেরকে একটু স্যারের কথা শুনবো, অবশ্যই একটু জানিয়ে দিই, কারণ পার্থবাবু জানতে চাইলেন বহরমপুরে কবে। শুধু বহরমপুরে নয়, একেবারে উত্তর থেকে মানে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত বিভিন্ন যতগুলো জেলা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, প্রত্যেকটি জেলাতেই কিন্তু কোথাও 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 একের বেশি কিন্তু এই বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে। কোথায় চেম্বার রয়েছে সেটা জানতে গেলে আমাদের স্ক্রিনে দেখুন একটা হেল্পলাইন নাম্বার রয়েছে, এই আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে কোনো হেল্পলাইন নাম্বার, তার নিচে হলুদ বক্সে দুটো লাল দিয়ে নাম্বার লেখা আছে, একটি হচ্ছে 9073641643, এই নাম্বারটিতে, কিংবা তার পরের নাম্বারটি 9831068089, এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বারে আপনারা ফোন করুন, এক্ষুনি ফোন করুন। এটা হেল্পলাইন নাম্বার, এখানে ফোন করে আপনি কোথায় থাকেন সেটা বলুন এবং আপনার বাড়ির খুব কাছে কোথায় বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে সেটা জেনে নিন। কবে সেখানে ডাক্তারবাবু উপস্থিত থাকছে সেটা জেনে নিয়ে সেই দিনের জন্য নামটা লেখাতে ভুলবেন না, কারণ একদিনের জন্যই ডাক্তারবাবু সেই চেম্বারটি করছেন, নির্দিষ্ট সময়ের জন্য করছেন, ফলে ওই সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক রোগী কিন্তু দেখা সম্ভব, ফলে নামটা আগে লেখাতে ভুলবেন না। আসছি আবার আলোচনায়। এবার প্রশ্ন হচ্ছে যে ধরুন আমার হজমের অসুবিধে হচ্ছে, তাহলে আমার এই হজমের অসুবিধের জন্য আমার খাবার, প্রথমত তো আমি কি খাচ্ছি সেটাকে আমাকে বুঝতে হবে, বা আমার কি খাওয়া উচিত সেটা আপনাকে বুঝতে হবে। আমার এখানেই প্রশ্ন যে আয়ুর্বেদের ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনারা কি এই ডায়েট চার্ট রুগীকে করে দেন যে আপনি এটা খাবেন না কখনো কোনো দিন, এটা এই সময় খাবেন, এটা এই সময় খাবেন, বা এটা খেতে আপনি পারেন, হোয়াট এভার ইট, মানে এরকম কিছু? দেখুন, ইনডাইজেশনের প্রবলেম আপনার হচ্ছে, তাহলে আমাদের মাথা একটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট যেটা চলে আসে আমাদের আয়ুর্বেদে একটা পার্ট রয়েছে ট্রিটমেন্টে, সেটা আমরা বলি দীপন পাচন। সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, কেন কি আপনার শরীরে অলরেডি খাবার রয়েছে আর সেই খাবারটা হজম হয়নি, তারপর আপনি যখন নেক্সট মিল নেবেন তার আপনার লোডটা আর বেশি বাড়বে, সেই খাবারটা কিন্তু আবার, কেন খাওয়া যখন থেকে যাচ্ছে খাবারগুলো ফার্মেন্টেড হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে অলরেডি, আর আম তৈরি হচ্ছে আপনার শরীরে, আর আম যখন তৈরি হচ্ছে তো সে তার ইফেক্টটা কিন্তু আপনার অগ্নি উপর পড়ছে। তো আমরা যেটা বলি সেটা হচ্ছে দীপন পাচন। কিছু মেডিকেশন রয়েছে, যেমন চিত্রকাদি বাটি আমাদের ওষুধ রয়েছে, যেটা দিলে পেশেন্টের শরীরের ভিতরে যে এক্সেস আমগুলো থাকে বা ইনডাইজেশন ফুডগুলো থাকে সেটা কিন্তু ডাইজেস্ট হয়ে যায়। এর সেকেন্ড সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, আপনার মিল যখন একটা ডাইজেস্ট হয়নি আপনি সেকেন্ড মিল নিতে যাবেন না। এটা কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, যে আপনার একটা খাবার হজম হয়নি আপনি সেকেন্ড খাবার দিয়ে কিন্তু আপনি যাবেন না, আপনি কিছু মানে যখন খিদেই পাবেন না, সবথেকে ইম্পর্টেন্ট খিদেই পাবেন না, চোখে খিদের জন্য আপনি কিন্তু খেতে যাবেন না, যে বাড়িতে কিছু ভালো রান্না হয়েছে বা আমাকে কেউ ফোর্স করছে তাহলে একটু খেয়ে ফেলি, সেটা কিন্তু আপনার সমস্যাটা অনেক বেড়ে যাবে। তো ইনডাইজেশনটাকে সলভ করার জন্য আপনি যখন একটা মিল নিয়েছেন, ধরুন আপনি লাঞ্চ খেয়েছেন, ডিনারটাকে স্কিপ করে দেন, খাওয়ার দরকার নেই আপনার। আপনি সকালবেলা উঠে দেখবেন আপনার কিন্তু শরীর অনেক ভালো আছে, কেন আপনার শরীরটাই কিন্তু, এখন আমরা কথায় কথায় বলি বটে
কিন্তু কথাটা বাস্তব যে এখন আর খুব একটা না খেয়ে মানুষ মরে না, বরঞ্চ খেয়েই মানুষ নানাবিধ সমস্যায় পড়ে। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের বলি যে শুধুমাত্র এই যে বিষয়ে আলোচনা আমরা করছি তা বাদে অন্য যে কোনো শারীরিক সমস্যায় কিন্তু আপনারা ফোন করতে পারেন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন স্যার? আমি বলছি চন্দননগর থেকে, হুগলি ডিস্ট্রিক্ট চন্দননগর। হ্যাঁ, কে বলছেন? আমি বলছি দেখুন, আমার এই হার্নিয়া ধরা পড়েছে, হার্নিয়া রয়েছে, কিন্তু আমার বয়স যখন 72 বয়স, আমি কিন্তু হার্নিয়া অপারেশন আলাদা একটা ওনার বলছে অপারেশন করাটা, আমি কিন্তু একটা অপারেশন এখানে আয়ুর্বেদিক আপনাদের কোনো ঔষধ আছে যে খেলে আপনার হার্নিয়াটা হবে, ভালো হবে সেরকম? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি শুনতে থাকুন। ধন্যবাদ স্যার। আপনি চন্দননগর থেকে বলছেন, আপনার নিশ্চয়ই আপনি ইউএসজি রিপোর্ট করেছেন, না করা থাকলে আপনি রিপোর্টটা করে নেবেন, কেন সাইজটা দেখা খুব ইম্পর্ট্যান্ট, জায়গাটাও দেখা খুব ইম্পর্ট্যান্ট যে কোন জায়গায় আপনার হার্নিয়াটা হয়েছে আর কী সাইজটা রয়েছে। রিপোর্টটা নিয়ে আসুন, দেখার পর বলে দেবো যে আমার হাতে কেস থাকলে আমি নিশ্চয়ই বলে দেবো যে মেডিসিন এটা খান আর আপনি রিকভার করবেন, আর আমার হাতে কেস না থাকলে সেটাও বলে দেবো না এই ওষুধে কিছু করা যাবে। বেশ, আপনি সরাসরি যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন। এনিওয়ে, আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় আসছি। আপনারা অবশ্যই, আমি বললাম, যে কোনো সমস্যার জন্য আপনারা ফোন করতে পারেন। এবারে আপনি তাহলে খাওয়া দাওয়ার একটা চার্ট আপনি দিচ্ছেন এবং দ্রুত হজমের জন্য একটা ওষুধ। তাহলে তো আমার এই হজমের যে ওষুধটা আমি খাবো, আমি তো তার উপরে ডিপেন্ড হয়ে যাব নাকি, যে আমি হজম ওই ওষুধটা না খেলে আমার হজমই হবে না আর কি? না না, এমন কিছু নেই। আপনি যখন ডাইজেস্টিভ, আপনি যখন কোনো ওষুধ খাচ্ছেন আপনার হজমের শক্তি বাড়ানোর জন্য, তো আপনি যখন ডাইজেশনটা আপনার প্রপার হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি এমন কী খাওয়া দাওয়া করছেন যার জন্য আপনার ডিস্টার্বেন্স হয়ে যাচ্ছে ডাইজেশনটা। সেটা খুব ইম্পর্ট্যান্ট আছে জানার। কেন কি আমরা অনেক লোকের ভুল আছে, ওভার ইটিং, মানে আপনার খিদে রয়েছে 3টে রুটি আপনি খেয়ে ফেলছেন, 6টা রুটি, মানে গলা পর্যন্ত আপনি খেয়ে ফেলছেন, খাওয়ার পর আপনি ঘুমিয়ে পড়ছেন, আপনার শরীরে কোনো মুভমেন্ট নেই, তো আলটিমেটলি এটা তো আপনার শরীরে ইনডাইজেশন তৈরি করবে, আপনার অগ্নিকুণ্ডটা ডিমিনিশ করবে, কমিয়ে দেবে। তো আপনাকে যখন আপনি রিকভার করছেন, রিকভার করার পর সেটা আপনাকে বুঝতে হবে যে খাওয়ার পর আপনাকে বসা যাবে না, খাওয়ার পর আপনাকে হাঁটতে হবে। যে ডিসিপ্লিনগুলো রয়েছে, যে নিয়মগুলো দিনচারে ঋতুচারী আয়ুর্বেদে বলে দেওয়া হয়েছে, সেটা আপনাকে মেনটেন করতে হবে, না হলে তো আপনি জীবনে কোনো দিন ওষুধ ছাড়তে পারবেন। বেশ, তাহলে এবার একটা জিনিস বোঝা গেল যে আইবিএস যাদের হচ্ছে তাদের একদিনে হচ্ছে না, এটা হওয়ার একটা ধাপ 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 পেরিয়ে এসে আপনি আইবিএসে পড়ছেন। এবার ধরুন যারা আইবিএসে পড়েছেন, আমি তাদের জন্য আসছি, যাদের মানে একটা মানসিক অস্থিরতা, যে আমি কোথাও যেতে পারছি না, আমি লোকের সঙ্গে মিশতে পারছি না, বাইরে বেরোলে কিছুক্ষণের মধ্যেই আমাকে দৌড়ে হচ্ছে, কিংবা কারোর বাড়িতে গেলে আগে জিজ্ঞাসা করতে হচ্ছে ভাই বাথরুম কটা, 2টো আছে তো, আমার জন্য একটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা রাখতে হবে, কারণ আমার যখন তখন যেতে হবে আর কি। এবার আমার প্রশ্ন হচ্ছে স্যার, আয়ুর্বেদ কি পারে যে এই আইবিএসের সমস্যাকে দূর করতে? আইবিএসে পুরোপুরি ঠিক হয়ে যায়, পুরোপুরি ঠিক হয়ে যায়। আমার অনেক পেশেন্ট আছে যারা কিন্তু আইবিএসে আমাদের ট্রিটমেন্টে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। মুম্বাইতে আমাদের একটা পেশেন্ট ছিল, কৃষ্ণনগরে দেখে গিয়েছিলেন, মুম্বাইতে উনি এখন কাজ করেন। মুম্বাইতে আপনি তো জানেন একটা বাথরুম, একটা চলে একটা বাথরুম থাকে, 30টা বাড়িতে একটা বাথরুম, তার মানে আপনার সকালবেলা 4টের সময় লাইন লাগাতে হবে, নাহলে আপনি বাথরুম পাবেন না। তো ওই রকম পেশেন্ট আমাদের ট্রিটমেন্টে কিন্তু সুস্থ হয়ে গেছে, যে কিন্তু সারাদিন তার কিন্তু একটাই মাথা হেডেক থাকতো যে একটা বাথরুম যাওয়ার জন্য মানে 40 জন, আমার কি কন্ডিশন হবে। সেই জায়গায় কিন্তু সেই পেশেন্টটা ওষুধ খেয়ে আজকে কিন্তু স্বাভাবিক লাইফটা লিড করতে পারছে। এটা একটা এক্সাম্পল দিলাম, এরকম অনেক পেশেন্ট রয়েছে যারা কিন্তু আইবিএস মতন পেশেন্ট রোগ থেকে পুরোপুরি ফ্রি হয়ে গেছে। এই ট্রিটমেন্টটা তাহলে আপনারা কিভাবে করেন? মানে এখানে কি শুধুমাত্র ওষুধ থাকে নাকি আর কি থাকে? আমাদের মেডিকেশন সঙ্গে পঞ্চকর্মা থেরাপি রয়েছে। পঞ্চকর্মা মানে যারা খুব ক্রিটিক্যাল কন্ডিশনে হয়ে গেছে, যারা দীর্ঘদিনে পেশেন্ট হয়ে গেছে, তাদের জন্য আমরা পঞ্চকর্মা করতে বলি। আমি একটু ইন্টারাপ্ট করছি, একটু টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোন? হ্যালো, হ্যাঁ বলছি। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া জেলার ডোমজুর থানার লক্ষণপুর গ্রাম থেকে বলছি। কে বলছেন? বিশ্বনাথ নস্কর। বলুন বিশ্বনাথ বাবু। আপনার টেলিফোনে কথা বলুন, টেলিভিশনের সাউন্ডটা, টিভির সাউন্ডটা মিউট করে দিন। গল ব্লাডার স্টোন হয়েছে, এটা কি অপারেশন করতে? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনার গল ব্লাডার স্টোন হয়েছে,
অপারেশন করবেন কি না বা আমাদের ওষুধে ভালো হবে কি না। দেখুন আমরা অনেকবার বলেছি গলব্লাডার স্টোনে মেডিসিন খেলে একটু রিস্কের ব্যাপার থাকে, কিডনি স্টোন হলে মেডিকেশনে ক্লিয়ার হয়ে যায়। তো গলব্লাডার স্টোন আপনার হয়েছে, ডিসিশন আপনাকে নিতে হবে যে আপনি অপারেশন করাবেন না মেডিসিন খাবেন, কেন এখানে একটু রিস্কের ব্যাপার রয়েছে। কেন কি যে গলব্লাডারের যে মুখটা রয়েছে যেখানে কমন বাইল ডাক্ট বলে, সেখানে কিন্তু কোনো অবস্ট্রাকশন হলে অবস্ট্রাকটিভ জন্ডিস হওয়ার চান্সেস থাকে। তো এটা আপনাকে রিস্ক নিয়ে আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে। বেশ, আমরা আবার আমাদের আলোচনায় আসছি। আপনি যেটা বলছিলেন যে পঞ্চকর্মা থেরাপির এইখানটায় প্রয়োজনীয়তা রয়েছে আর কি। হ্যাঁ, পঞ্চকর্মা এই জন্য ডিটক্সিফিকেশন, আপনার শরীরে অনেক আম তৈরি হচ্ছে আপনার, তো আলটিমেটলি সেই আমটাকে ক্লিয়ার করার জন্য আমরা পঞ্চকর্মা থেরাপি করাই। তার সঙ্গে তো যারা কিন্তু দীর্ঘদিনে আইবিএস পেশেন্ট থাকে তাদের কিন্তু সাইকোলজিক্যাল অনেকটাই সমস্যা চলে আসে, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি তাদের চলে আসে। তো সেই জায়গাও কিন্তু আমাদের যে পার্ট রয়েছে শিরোধারা, শিরোবস্তি, নস্যম, এটা আপনার কিন্তু এই স্ট্রেস টেনশন থেকে ইমপ্রুভ করতে অনেকটা হেল্পফুল কাজ করে। তো আমাদের ট্রিটমেন্ট রয়েছে নিদান, পরিবর্জন, শোধন অ্যান্ড শমন, তিনটে পার্ট অফ আমাদের ট্রিটমেন্ট রয়েছে, তার মধ্যেই কিন্তু পেশেন্ট সুস্থ হয়ে যায়। আবারও আসছি এই আলোচনা। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? রামরাতলা হাওড়া, আচ্ছা, কি হয়েছে, নাম কি? শরৎচন্দ্র পাঁচ। বেশ, বলুন শরৎবাবু, কি হলো? আমি প্রায় অনেক দিন থেকে 10-15 বছর পেটের চাওয়ালে বলি, হ্যাঁ, পেটের চাওয়ালে বলি, যা খাচ্ছি হজম হচ্ছে যা খাচ্ছেন সব হজম হচ্ছে না? না। আচ্ছা, আর শুধু হজম হচ্ছে না নাকি আরো অন্য কিছুও হচ্ছে? হয়তো অম্বল করছে। অম্বল হচ্ছে, আর অম্বল হলেই আপনি একটা করে অ্যান্টাসিড খেয়ে নিচ্ছেন? হ্যাঁ, বাহ, কতদিন ধরে হচ্ছে? অনেক দিন, 10-15 বছর। 10-15 বছর চিকিৎসা করাননি? কোনো ডাক্তার দেখে ওষুধপত্র খাননি? অ্যালোপ্যাথি খাচ্ছি। আচ্ছা, ওই ওষুধ খেলে ভালো, না খেলে খারাপ? ওষুধ খেয়েও কিছু হচ্ছে। ওষুধ খেয়েও এখন আর কিছু হচ্ছে না, খুব স্বাভাবিক। 10-15 বছর। আপনার বয়স কত? 77। বাহ, স্যার, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনার যে প্রবলেম তার ট্রিটমেন্ট আয়ুর্বেদে খুব ভালো রয়েছে, কিন্তু তার জন্য আপনাকে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়ছে, সেখানে এসে যোগাযোগ করুন। আমি এক্ষেত্রে আবারও আপনাদেরকে বলবো যে চিন্তা করার কোনো কারণ নেই যে অনেকটা দূর যেতে হবে, সবাইকে কলকাতায় আসতে হবে এমনটা নয়। পশ্চিমবঙ্গে যে জেলাতেই থাকুন না কেন আপনি, সেই জেলাতে কোথাও না কোথাও বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে। সেই চেম্বারে কিভাবে যোগাযোগ করতে হবে, আমাদের স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এই হেল্পলাইন নাম্বারে আপনারা এক্ষুনি ফোন করুন। আপনার বাড়ির নিয়ারেস্ট, মানে বাড়ির খুব কাছে কোথায় এই বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে সেটা জানুন, সেখানে কবে ডাক্তারবাবু উপস্থিত থাকছেন সেটা জানুন, এবং ওই দিনের জন্য নিজের নামটি লিখিয়ে দিন। ঠিক আছে? নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, বেশ, টেলিফোন আসার আগে যেটা আপনি বলছিলেন স্যার, এবার আমি একটা জিজ্ঞাসা করবো, এটা আমারও জানার ইচ্ছে। এই যে পঞ্চকর্মা থেরাপি, এটা কি ওয়ান টাইপ অফ মাসাজিং নাকি এটা 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 কি, মানে আমি একটু মানে পরিষ্কার হয়ে জানছি। না, আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, কিন্তু পঞ্চকর্মার সঙ্গে অনেক লোক স্পা, অনেক লোক ফিজিওথেরাপির সঙ্গে গুলিয়ে ফেলে। তিনটেই আলাদা জিনিস, কিন্তু আচ্ছা, মাসাজ আমাদের পঞ্চকর্মাতে হয়, কিন্তু এই মাসাজটা অন্য মাসাজে টোটালি ডিফারেন্ট। আচ্ছা, আমাদের আয়ুর্বেদে যে পঞ্চকর্মা থেরাপিতে যে মাসাজ হয়, আমাদের শরীরে মর্মস্থানগুলো রয়েছে, প্রেশার পয়েন্ট রয়েছে, আচ্ছা, সেই জন্য যারা কোয়ালিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্স থেরাপিস্ট থাকে তারা সেইভাবে কিন্তু ট্রিটমেন্টটা করে। আর একটা যে মাসাজ হয় সেটা হচ্ছে যে মানে পেহলওয়ানদেরকে যেটা করা হয় সেটা কিন্তু এখানে হয় না। এখানে পুরোপুরি অথেন্টিকভাবে শরীরে পয়েন্ট, প্রেশার পয়েন্টগুলো দেখে মাসাজগুলো হয়। মানে এটা কি এই প্রেশার পয়েন্টগুলো কি রোগ ভিত্তিতে পরিবর্তিত হয়? না, প্রেশার পয়েন্ট যেটা রয়েছে বেসিক্যালি এই প্রেশার পয়েন্ট আমরা যখন মানে প্রেস করি আমরা, তো আমাদের যে স্টিমুলেশন রয়েছে সেই স্টিমুলেশন কিন্তু হয়। আচ্ছা, তো এই সে পার্ট রয়েছে, এটা হচ্ছে পঞ্চকর্মা না, এটা হচ্ছে প্রি পঞ্চকর্মা আপনি বলতে পারেন, এটা যেখানে পেশেন্টকে আমরা রেডি করি। আচ্ছা, মেইন পঞ্চকর্মা সেটা হচ্ছে 5টা কর্ম রয়েছে। আচ্ছা, সেটা 5টা কর্ম আমাদেরকে প্রিপেয়ার করতে হয় যে পেশেন্টকে কোন থেরাপিটা আমরা করব।
পেশেন্টকে বস্তি দেবো, না বিরেচন করবো, না রক্তমুক্ষণ করবো, না বমন করবো, পেশেন্টকে নশ্যম সেটা দেবো, রোগের উপরে ডিপেন্ড। রোগের উপর ডিপেন্ড করছে। এটা হচ্ছে মেইন পঞ্চকর্ম থেরাপি। কারণ অনেক পেশেন্ট আমাদেরকে বলে যে ডক্টর আমরা অমুক জায়গা পঞ্চকর্মা করেছি, যখন আমি জিজ্ঞেস করি কী করেছেন আপনি, যেমন আগরতলায় এই সপ্তাহে ছিল, আমি জিজ্ঞেস করলাম কী করেছেন আপনি, বলছে আমাকে তেল লাগিয়েছে আর স্টিম বক্সে বসিয়ে দিয়েছে। মানে এখানে না একটা আমি আপনার মানে ওই ওয়েলনেস Center, হ্যাঁ, সেন্টারগুলো হ্যাঁ, হয় হ্যাঁ, সেটার সঙ্গে অনেকে হয়তো এই পঞ্চকর্মাটাকে গুলিয়ে ফেলেন, right. সেটা এক জিনিস নয়। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমি রানাঘাট থেকে বিকাশ চন্দ্র রায় বলছি। রানাঘাট থেকে কে বলছেন? বিকাশ চন্দ্র রায়। আচ্ছা বলুন বিকাশবাবু। হ্যাঁ বলছি, এই আমি তো প্যারালাইসিস পেশেন্ট। কিসের পেশেন্ট? কিসের পেশেন্ট? বলছি আমি তো 2 বছর ধরে আমার প্যারালাইসিস। আচ্ছা, প্যারালাইসিস, আচ্ছা। ওকে। হ্যাঁ, লেফট সাইডটা একটু ঠিক মতো, হ্যাঁ। হুম হুম। তো এটা কেন এটা কেন হয়েছে? আপনার প্যারালাইসিসটা হয়েছে কেন? আমার প্যারালাইসিসটা হয়েছিল মানে ওই নার্ভের মধ্যে চর্বি জমে যাওয়ার জন্য হয়েছিল। আচ্ছা, মানে কোনো স্ট্রোক বা এই জাতীয় কোনো ঘটনা ঘটেনি, শুধুমাত্র এই নার্ভের সঙ্গে চর্বি জমে যাওয়ার কারণে? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, স্ট্রোক হয়েছে, মিনি স্ট্রোক হয়েছে পাশে। আচ্ছা, সেটাই, বেশ, ঠিক এটা আছে। বলুন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এবার আপনার প্রশ্ন কি, মানে এখান থেকে রিকভারি হবে কিনা, তাই তো? হ্যাঁ, এই জায়গা থেকে রিকভারিটা হবে কিনা স্যার? প্যারালাইজ মানে আপনি কি কমপ্লিট প্যারালাইজ আছেন, পুরো বেডে আছেন আপনি? হ্যাঁ স্যার। ও পুরো কমপ্লিট, আচ্ছা আচ্ছা। বয়স কত আপনার? না না, আমি অল্প অল্প হেঁটে চলে বেড়াতে পারি স্যার। হেঁটে চলে বেড়াতে পারেন? 58 স্যার। আচ্ছা 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 আচ্ছা। কোন সাইডে উইকনেস রয়েছে আপনার? লেফট সাইডে। লেফট সাইডে উইকনেস রয়েছে, ঠিক আছে। মানে কোনো জিনিস গ্রিপ করতে পারেন না? সাইডে স্যার। হ্যাঁ ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি টিভি স্ক্রিনে আপনি শুনতে থাকুন। থাকুন। আপনি ধন্যবাদ ধন্যবাদ। দেখুন, আপনার কেসটাকে একটু স্টাডি করতে হবে। আপনি রানাঘাট থেকে বলছেন, আপনি দমদম আমাদের চেম্বার আছে, আপনি মঙ্গলবার বুধবার এই সপ্তাহে আমি আছি দমদমে, আপনি ওখানে চলে আসুন। সমস্ত রিপোর্ট নিয়ে কেসটাকে স্টাডি করতে হবে। মাসল উইকনেস, যারা প্যারালাইজ হয়ে যায়, যারা কমপ্লিট প্যারালাইজ হয়ে যায়, বা যারা কিন্তু ওয়ান সাইডেড হয়ে যায়, তার কিন্তু পঞ্চকর্মা খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। তো আপনি সমস্ত রিপোর্ট নিয়ে আসুন, তারপর আমরা ফার্দার মানে ডিসকাস করবো যে কী করলে ভালো হবে। একেবারেই। কারণ দেখুন, আমি আবারও বলবো, যারা আপনার টিভির অপর প্রান্তে রয়েছেন, বেদজ্ঞান আয়ুর্বেদ এবং আয়ুর্বেদ, মানে বেদজ্ঞান আয়ুর্বেদটি নাম, যারা আয়ুর্বেদ ট্রিটমেন্ট করে থাকেন, অর্থাৎ স্যার, এই সংস্থার সঙ্গে এখনো পর্যন্ত বহু মানুষ যারা যুক্ত হয়েছেন, তারা অনেকেই কিন্তু সুস্থ হয়ে আমাদের এই অনুষ্ঠানে তাদের নিজের বক্তব্য তুলে ধরেছেন। ফলে যারা আপনারা দীর্ঘ সময় ধরে এই প্যাথি ওই চিকিৎসা করিয়ে হাঁপসে গেছেন, রোগ থেকে মুক্তি পাচ্ছেন না, তাহলে একেবারে ভারতীয় প্রাচীন পদ্ধতি, অর্থাৎ এই আয়ুর্বেদ পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে আজকের আধুনিক পরিস্থিতিতে ডক্টর সুলতান খান যে ট্রিটমেন্ট দিচ্ছে, সেই ট্রিটমেন্ট যদি আপনি করাতে চান, তাহলে এই টেলিফোনের মাধ্যম দিয়ে কিন্তু ট্রিটমেন্টটা হবে না। ট্রিটমেন্ট করাতে গেলে আপনাকে চেম্বারে আসতেই হবে। চেম্বারে আসার জন্য আমি আবারও বলেছি, খুব বেশি দৌড়ঝাঁপ করার দরকার নেই। আপনাদের নিয়ারেস্ট কোনো জায়গাতেই আপনি চেম্বার পেয়ে যাবেন। তার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনাকে একটু জেনে নিতে হবে। আজকে বিদায় নেব। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার।